ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি রহস্য রাজ্যের 22 নম্বর এপিসোডে। আর দেখতে দেখতে 22টা ভিডিও চলে আসলো। আর আপনাদের এরকম করে সাপোর্টিংয়ের জন্য অনেক ধন্যবাদ। গত এপিসোডে আমরা যেরকম সুকুমার রায়ের একটা খুব ভালো গল্প শেয়ার করেছিলাম, সেটা ছিল হযবরল। সেরকমই আজকের দিয়ে শুরু হচ্ছে আমাদের চ্যানেলে একটি নতুন সিরিজ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। আশা করব অনেকেই চাঁদের পাহাড় দেখেছে বা পড়েছে, কিন্তু আর ভয়েস ওভারও শুনেছে অডিও স্টোরিতে। তো আমরা ভাবলাম আমরাও ট্রাই করে দেখি। তো এরকম সিরিজটা চলবে 1 থেকে 1.5 মাস। সাথে থাকুন, অ্যাডভেঞ্চারাস গল্প, মিস্টেরিয়াস গল্প রয়েছে, আশা করব মজা লাগবে। আর আমরা আগেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কিছু জেনে নেব। বাংলা সাহিত্যের আকাশে যার নাম এক উজ্জ্বল নক্ষত্র, যার লেখনীতে গ্রাম বাংলার জীবন যেমন জীবন্ত হয়ে উঠেছে, তেমনি উঠে এসেছে অজানা দেশ, গভীর জঙ্গল আর দুর্ধর্ষ অভিযান। তিনি হলেন শ্রী শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী, অপরাজিতা, অরণ্যকের মতো কালোজীয় রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের বাস্তবতা ও সৌন্দর্যের এক অনন্য ধারা সৃষ্টি করেছিলেন। তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিক জগৎ কেবল প্রকৃতি আর মানুষের গল্পে সীমাবদ্ধ ছিল না। রোমাঞ্চ ও অভিযানের জগতে তার কল্পনা পৌঁছে গিয়েছিল এক নতুন উচ্চতায়। 1937 সালের বাংলা সাহিত্যের পত্রিকা প্রবাসীতে প্রকাশিত হয় তার সেই ঐতিহাসিক অভিযান কাহিনী। ও আজকে আমাদের নিবেদন চাঁদের পাহাড়। আর আজকের এই নিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেই গল্প, সেই দুঃসাহসিক ও রোমাঞ্চকর গল্প, চাঁদের পাহাড়। গল্পে শঙ্করের চরিত্রে অয়ন, স্টেশন মাস্টার, স্টেশন গার্ড এবং ইঞ্জিনিয়ারের চরিত্রে আকাশ। প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় স্ত্রীর চরিত্রে এবং শঙ্করের মায়ের চরিত্রে রশ্মিতা চৌধুরী। এবং রশ্মিতা চৌধুরীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথ দেওয়ার জন্য। এবং গল্পের কথক আমি, সপ্তর্ষি। শুরু করছি চাঁদের পাহাড় পর্ব 1। চাঁদের পাহাড় কোনো ইংরেজি উপন্যাসের অনুবাদ নয়, বা এই শ্রেণীর কোনো বিদেশি গল্পের ছায়াবলম্বনে লিখিত নয়। এই বইয়ের গল্প ও চরিত্র আমার কল্পনাপ্রসূত। তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক সংস্থান ও প্রাকৃতিক দৃশ্যের বর্ণনাকে প্রকৃত অবস্থায় অনুযায়ী করবার জন্য আমি স্যার H.H. জনস্টন, রসিটা ফর্বস প্রভৃতি কয়েকজন বিখ্যাত ভ্রমণকারীর গ্রন্থের সাহায্য গ্রহণ করেছি। প্রসঙ্গক্রমে বলতে পারি যে এই গল্পে উল্লেখিত রিক্টার্সভেল পর্বতমালা মধ্য আফ্রিকার অতি প্রসিদ্ধ পর্বতশ্রেণী, এবং ডিঙ্গোনেক ও বুনিপের প্রবাদ জোলাল্যান্ডের বহু অরণ্যচলে আজও প্রচলিত। সেন্ট ফ্রাঙ্কো সৌরস্রোতের অনুবাদটি স্বর্গীয় মোহিনীমোহন চট্টোপাধ্যায়ের প্রকৃতি। ব্যারাকপুর, যশোর, 1 আশ্বিন 1344। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শঙ্কর একেবারে অজপাড়াগার ছেলে। এইবার সে সবে FA পাস দিয়ে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহারান্তে লম্বা ঘুম, বিকেলে পালঘাটের বাওরে মাছ ধরতে যাওয়া। সারা বৈশাখ এভাবেই কাটবার পরে একদিন তার মা তাকে ডেকে বললেন, শোন, একটা কথা বলি শঙ্কর, তোর বাবার শরীর ভালো নয়। এ অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে? কে খরচ দেবে? এবার একটা কিছু কাজের চেষ্টা দেখ। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুলল। সত্যি তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে। কলকাতার খরচ দেওয়ার তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠেছে। অথচ করবেই বা কি শঙ্কর? এখন কি তাকে কেউ চাকরি দেবে? চেনেই বা সে কাকে? আমরা যে সময়ের কথা বলছি
ইউরোপের মহাযুদ্ধ বাধতে তখনও 5 বছর দেরি। 1909 সালের কথা। তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরের নৈহাটির পাটের কলে চাকরি করতেন। শঙ্করের মা তার স্ত্রীকে ছেলের চাকরির কথা বলেছিলেন, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটের কলে একটা কাজ জোগাড় করে দেন। ভদ্রলোক পরের দিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়। স্কুলে পড়বার সময় সে বারবার খেলাধুলোতে প্রথম হয়ে উঠেছে। সেবার মহাকুমার এক জিবিসনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে, মেডেল পায়। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ও অঞ্চলে তখন কেউ ছিল না। সাঁতার দিতে তার জুড়ি মেলা ভার, গাছে উঠতে, ঘোড়া চড়তে, বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ। কলকাতায় পড়বার সময় YMCA-তে সে রীতিমতো বক্সিংয়ে অভ্যাস করেছে। এইসব কারণে পরীক্ষায় সে তত ভালো করতে পারেনি। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল সে। কিন্তু তার একটি বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাটা ও বড় বড় ভূগোলের বই পড়া। ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত। আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্রমণ্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে। ওটা কালপুরুষ, ওটা সপ্তর্ষি, ওটা ক্যাসিওপিয়া, ওটা বৃশ্চিক। কোন মাসে কোনটা ওঠে, কোন দিকে ওঠে, সব ওর নখদর্পণে। আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে। আমাদের দেশের বেশি ছেলে এসব জানে না, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে একরাশ ওইসব বই কিনে এনেছে। নির্জনে বসে প্রায় পরে আর কি ভাবে ওই জানে। তারপরে এলো তার বাবার অসুখ, সংসারের দরিদ্র এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাটকলের চাকরি নেওয়ার জন্য অনুরোধ। কি করবে সে নিতান্ত নিরুপায়। মা বাপের মলিন মুখ সে দেখতে পারবে না। অজ্ঞতা তাকে পাটকলে চাকরি নিতে হবে। কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে তার, তাও সে জানে। বোঝে এমন নয়। ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নামজাদা সাঁতারু শঙ্কর হবে কিনা শেষে পাটকলের বাবু? নিকেলের বইয়ের আকারে কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকলের ভোগ বাঁচতেই ছুটতে হবে কলে। আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়ে আবার রওনা। ওদিকে সে এই 6টার ভো বাজলে ছুটি। তার তরুণ তাজা মন এর কথা ভাবতেই পারে না। ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে। রেসের ঘোড়া শেষকালে ছ্যাকড়ার গাড়ি টেনে যাবে। সন্ধ্যার বেশি দেরি নেই। নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এইসব কথাই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে, শত দুঃসাহসিক কাজের মাঝখানে। লিভিংস্টন স্ট্যানলির মতো, হ্যারি জনস্টন, মার্কো পোলো, রবিনসন ক্রুসোর মতো। এর জন্য ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে। যদিও এ কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে, বাঙালির ছেলের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব। তারা তৈরি হয়েছে কেরানি, স্কুল মাস্টার, ডাক্তার বা উকিল হওয়ার জন্যে। অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা। প্রদীপের মৃদু আলোয় সেদিন রাত্রে সে ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল। এই বইখানার একটা জায়গায় তাকে বড় মুগ্ধ করে। সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক অ্যান্টন হাউটম্যানের লিখিত আফ্রিকার একটা বড় পর্বত, মাউন্টেন অফ দ্য মুন, আরোহণের অদ্ভুত বিবরণ। কতবার সে এটা পড়েছে, পড়বার সময় কতবার ভেবেছে হের হাউটম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অফ দ্য মুন জয় করতে। স্বপ্ন, সত্যিকারের চাঁদের পাহাড়
দূরের জিনিসই চিরকাল। চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে? সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে। চারধারে ঘন বাঁশের জঙ্গল, বুনো হাতির দল মর মর করে বাঁশ ভাঙছে। সে আর একজন, কে তার সঙ্গে? দুজনে একটা প্রকাণ্ড পাহাড়ে উঠেছে। চারধারের দৃশ্য ঠিক হ্যাম্পম্যানের লেখা মাউন্টেন অফ দি মুনের দৃশ্যের মতো। সেই ঘন বাঁশবন, সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ, নিচে পচা পাতার রাশ, মাঝে মাঝে পাহাড়ের খালিকা, আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সাদা ধবধবে চির তুষারে ঢাকা পর্বত শিখরটি এক একবার দেখা যাচ্ছে। এক একবার বনের আড়ালে চাপা পড়ছে। পরিষ্কার আকাশে দু একটি তারা এখানে ওখানে। একবার সত্যি সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল। সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব মনে হলো সেটা যে সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল। বিছানার ওপর উঠে বসলো। ভোর হয়ে গিয়েছে দেখলো। জানলার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে আসছে। উফ, কি স্বপ্নটাই দেখেছে যে! ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। অনেকদিন আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে। 12 ভূঁইয়ার এক ভূঁইয়া জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন। এখন মদন রায়ের বংশে কেউ নেই। মন্দির ভেঙে চুরে গিয়েছে। অশ্বত্থ গাছ বট গাছ গজিয়েছে কার্নিশে। কিন্তু সেখানে ঠাকুরের বেদি, তার উপরে খিলেনটা এখনো ঠিক আছে। কোনো মূর্তি নেই, তবুও শনি মঙ্গলবারে পুজো হয়। মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রাখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মানত করে তাই হয়। শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি প্রার্থনা জানিয়ে এলো। বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বা ঘাসের বনে বসে রইল। জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা কাছেই একটা পুরো বাড়ি। এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে। সেই থেকে বাড়ির মালিকে গ্রামে ভয় গ্রামে আসে না। সবাই বলে জায়গাটায় ভূতের ভয়, একা বড় কেউ এদিকে আসে না। শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গণে নিরালা বনে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে। ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গিয়েছে। এই বনের মধ্যে বসে শঙ্কর আবার সেই ছবিটা মনে পড়ল। সেই মরমর করে বাঁশঝাড় ভাঙছে বুনো হাতির দল। পাহাড়ের অধিত্যকার নিবিড় বনে পাতালতার ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর তুষারবৃত্ত শিখর দেশটা যেন কোনো স্বপ্নরাজের সীমা নির্দেশ করছে। কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে, এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো। এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে। সব মিথ্যে। তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে, তাই তার ললাট লিপি নয় কি? কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবেন না, হেসেই উড়িয়ে দেবেন। শঙ্করের জীবনেও এমন একটি ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল। সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে। এমন সময় ওপাড়ার রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন, বাবা শঙ্কর, আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেক দিন পরে। ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে। কাল পিন্টু সেখান থেকে এসেছে। এই ঠিকানা তারা লিখে দিয়েছে। পড়ো তো বাবা। উফ, প্রায় 2 বছর পর খোঁজ মিলল। বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালেন। এর আগেও তো একবার পালিয়ে গেছিলেন, তাই না? শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল। পূর্ব আফ্রিকা? পালিয়ে মানুষ এত দূর চলে যায়? তবে সে জানে ননিবালা দিদির এই স্বামী অত্যন্ত একরোখা, ডানপিটে ও ভবঘুরে ধরনের। একবার এই গ্রামেই তার সঙ্গে শঙ্করের আলাপ হয়েছিল। শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে। লোকটা খুব উদার প্রকৃতির।
লেখাপড়া ভালোই জানেন, তবে কোনোদিন একটা চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারেন না, উড়ে বেড়ান স্বভাব। আর পালিয়ে বর্মা না কোচিন কোথায় যেন গিয়েছিলেন। এবারও বরদাদার সঙ্গে কি নিয়ে মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়ে গেছিল। এ খবর শঙ্কর আগেই শুনেছিল। সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে উঠল একেবারে পূর্ব আফ্রিকায়। রামেশ্বর মুখুজ্জের স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূর গিয়েছে। অতটা দূরত্বের কথা তার ধারণাই নেই। তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোট বইয়ে লিখে রাখলেন এবং এই সপ্তাহের মধ্যে প্রসাদবাবুকে একখানা চিঠি দিলেন। শঙ্করকে তার মনে আছে কি, তার শ্বশুরবাড়ির গায়ের ছেলে সে, এবার এফএ পাস দিয়ে বাড়িতে বসে আছে। তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তার রেলের মধ্যেই? যতদূর হয় সে যাবে। 1.5 মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তির সম্বন্ধে, তখন একখানা খামের মধ্যে চিঠি এলো শঙ্করের নামে। তাতে লেখা ছিল, বোম্বাসা 2 নম্বর বোর্ড স্ট্রিট। প্রিয় শঙ্কর, তোমার পত্র পেয়েছি। তোমাকে আমার খুব মনে আছে। কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিলাম, সে কথা ভুলিনি। তুমি আসবে এখানে, চলে এসো। তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তবে কে আর বেরোবে? এখানে নতুন রেল তৈরি হচ্ছে, আরো লোক নেবে। যদি তাড়াতাড়ি পারো এসো। তোমার কাজ জুটিয়ে দেওয়ার ভার আমি নিচ্ছি। তোমাদের প্রিয় প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। শঙ্করের বাবা চিঠি থেকে খুব খুশি হলেন। যৌবনে তিনিও নিজে ছিলেন ডানপিতে ধরনের লোক। ছেলে পাটের কলে চাকরি করতে যাবে তার এতে মত ছিল না। শুধু সংসারের অভাব অন্টনের দরুন শঙ্করের মায়ের মতোই সায় দিতে বাধ্য হয়েছিলেন। এর মাসখানেক পরে শঙ্করের নামে একটি টেলিগ্রাম এলো ভদ্রেশ্বর থেকে। সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি। শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পায়। তিনি আবার বোম্বাই ফিরবেন 2-20 মধ্যে। শঙ্করকে তাহলে সঙ্গে করে তিনি নিয়ে যেতে পারেন। 4 মাস পরের ঘটনা, মার্চ মাসের শেষ। মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিসুমু ভিক্টোরিয়া নায়াঞ্জা হ্রদের ধারে, তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে। ইউগান্ডা রেলওয়ে নুরসবার্গ স্টেশনে 72 মাইল দক্ষিণ পশ্চিমে কোণে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে। থাকে ছোট একটা তাঁবুতে। তার আশেপাশে অনেক তাঁবু। এখানে এখনও বাড়িঘর তৈরি হয়নি বললেই তাঁবুতেই সবাই থাকে। তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো। তাদের চারধার ঘিরে বহুদূরব্যাপী মুক্ত প্রান্তর, লম্বা লম্বা ঘাস ভরা, মাঝে মাঝে গাছ। তাঁবুগুলোর ঠিক গায়ে খোলা জায়গায় শেষ সীমায় একটা বড় বাওয়াব গাছ আছে। আফ্রিকার বিখ্যাত গাছ সেটি। শঙ্কর কতবার ছবিতে দেখেছে। এবার সত্যিকার বাওয়াব দেখে শঙ্কর যেন আঁশ মেটে না। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন সেই ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেল। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়তো। যেদিকে দুচোখ যায় সেদিকে, পূবে পশ্চিমে দক্ষিণে উত্তরে, সব দিকেই লম্বা লম্বা ঘাস। কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার চেয়েও উঁচু। কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রায়, ওরকম এখানে বেরিও না। বিনা বন্ধুকে এখানে এক পাও যেও না। প্রথম, এই ঘাসের জমিতে পথ হারাতে পারো। পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়,
ইউগান্ডা সিংহের দেশ। এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে, কিন্তু ওদের এখানে বিশ্বাস নেই। খুব সাবধান, এসব অঞ্চল মোটে নিরাপদ নয়। একদিন দুপুরে কাজকর্ম বেশ পুরোদমে চলছে। হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মানুষের আর্তনাদ শোনা গেল। সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে। শঙ্করও ছুটল। ঘাসের জমি পাতি পাতি করে খোঁজা হলো, কিছু নেই সেখানে। তবে চিৎকারটা কিসের ছিল? ইঞ্জিনিয়ার সাহেব এলেন, কুলিদের নাম ডাক হলো। দেখা গেল একজন কুলি অনুপস্থিত। অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল। তাকে ফিরে আসতে কেউ আর দেখেনি। খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে কটা বালির ওপরে সিংহের পায়ের দাগ পাওয়া গেল। সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে করে পায়ের দাগ দেখে অনেক দূরে গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন। তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না। লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে। সন্ধ্যার আগেই কুলিটা মারা গেল। তাঁবুর চারপাশের লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া হলো সেই দিনই। দিন কতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই। তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরনো হয়ে গেল। সে কথা সকলের মনে চাপা পড়ে গেল। কাজকর্ম আবার সব আগের মতনই চলতে লাগলো। সেদিন দিনে খুব গরম পড়েছিল। সন্ধ্যার একটু পরেই কিন্তু ঠান্ডা পড়ল। কুলিদের তাঁবুর সামনে অনেকটা কাঠকুটো জ্বালিয়ে আগুন করা হয়েছে। সেখানে তাঁবুর সবাই গোল হয়ে বসে গল্পগুজব করছে। শঙ্করও সেখানে আছে। সে ওদের গল্প শুনছে এবং অগ্নিকুণ্ডের আলোতে কেনিয়াং মর্নিং নিউজ পড়ছে। খবরের কাগজখানা 5 দিনের পুরনো, কিন্তু এই জনহীন প্রান্তরে তবু এখানেতে বাইরের দুনিয়ার যা কিছু একটা খবর তো পাওয়া যায়। তিরুমুল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমুল তরুণ যুবক, বেশ ইংরেজি জানে, মনেও খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা, তার বাপ মায়ের কথা, তার ছোট বোনের কথা বলছে। ছোট বোনকে সে বড় ভালোবাসে। বাড়ি ছেড়ে এসে তার কথাই তিরুমুলের বড় মনে হয়। একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে। মাস 2 ছুটি মঞ্জুর করবে না সাহেব। ক্রমে রাত বেশি হলো। মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে, আবার কুলিরা তাতে কাঠকোটো ফেলে দিচ্ছে। আরও অনেকে উঠে শুতে গেল। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল। সমগ্র প্রান্তর জুড়ে আলো আধারে লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া। শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহু দূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য। কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে এক দৃষ্টে সে সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখা রূপের দিকে চেয়ে চেয়ে কত কি যে ভাবছিল। ওই বাওয়াব গাছটার দিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত। মধ্যে পড়বে কত পর্বত, অরণ্য, প্রাগৈতিহাসিক যুগের নগর জিম্বারি, বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি, হীরকের দেশ, সোনার খনির দেশ। একজন বড় স্বর্ণান্বেষী পর্যটক যেতে যেতে হোঁচটকে পড়ে গেলেন। যে পাঠকটাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন তার সঙ্গে সোনা মেশানো রয়েছে।
সে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল। এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে। এই সেই আফ্রিকা, সেই রহস্যময় মহাদেশ, সোনার দেশ, হীরের দেশ। কত অজানা জাতি, অজানা দৃশ্যবালী, অজানা জীবজন্তু এর সীমাহীন ট্রপিক্যাল অরণ্যের আত্মগোপন করে আছে। কে তার হিসাব রেখেছে? কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন যে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল। সে ধর্মর করে উঠে বসল। চাঁদ আকাশে অনেকটা উঠেছে, ধবধবে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার। অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিভে। কুলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের উপরে শুয়ে আছে। কোনো দিকে কোনো শব্দ নেই। হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে। এখানে তো তিরুমলাপ্পা বসে তার সঙ্গে গপ্প করছিল। সে কোথায়? তাহলে হয়তো সে তাঁবুর মধ্যে ঘুমোতে গিয়ে থাকবে। শঙ্করও নিজে উঠে শুতে যাবার উদ্যোগ করছে। এমন সময় অল্প দূরই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ গর্জন শুনতে পাওয়া গেল। রাত্রির অস্পষ্ট জ্যোৎস্নালোক যেন কেঁপে উঠল সে রবে। কুলিরা ধর্মর করে জেগে উঠল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন। শঙ্কর জীবনে এই প্রথম শুনল সিংহের গর্জন। সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাত্রের জ্যোৎস্নায় সে গর্জন যে কি এক অনির্দেশ্য অনুভূতি তার মনে জাগালো। তা ভয় নয়, সে এক রহস্যময় ও জটিল মনোভাব। একজন বৃদ্ধ মাসাই কুলি ছিল তাঁবুতে। সে বললে, সিংহ লোক মেরেছে, লোক না মারলে এমন গর্জন করবে না। তাঁবুর ভেতর থেকে তিরুমলের সঙ্গী এসে হঠাৎ জানালে, তিরুমলের বিছানা শূন্য, তাঁবুর মধ্যে কোথাও সেও নেই। কথাটা শুনে সবাই চমকে উঠল। শঙ্কর নিজের তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যি এখানে কেউ নেই। তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো, নাম ধরে চিৎকার করে ডাকা হলো। সবাই মিলে তিরুমলের কোনো সাড়া পেল না। তিরুমল যেখানটাতে শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা গেল। তখন কোনো একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির ওপর সুস্পষ্ট। ব্যাপারটা বুঝতে কারো দেরি হলো না। বাওয়াব গাছের কাছে তিরুমলের জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন। শঙ্কর তার সঙ্গে চলল। কুলিরা তাদের অনুসরণ করতে লাগলো। সেই গভীর রাত্রে তাঁবু থেকে দূরের মাঠে চারিদিকে অনেক জায়গা খোঁজা হলো। তিরুমলের দেহের কোনো সন্ধান মিলল না। এবার আবার সিংহ গর্জন শোনা গেল, কিন্তু দূরে, যেন এই নির্জন প্রান্তরে অধিষ্ঠাত্রী কোনো রহস্যময় রাক্ষসীর বিকট চিৎকার। মাসাই কুলিটা বললে, সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে। আরও অনেকগুলো মানুষ ও ঘায়েল না করে ছাড়বে না। সবাই সাবধান, যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে। রাত যখন প্রায় 3টে, তখন সবাই ফিরল তাঁবুতে। বেশ ফুটফুটে জ্যোৎস্নায় সারা মাঠ আলোয় হয়ে উঠেছে। আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিন মানে, কিন্তু এক ধরনের রাত্রিচর পাখি ডাক শুনতে পাওয়া যায় রাত্রে। সে সুর অপার্থিব ধরনের মিষ্টি। এইমাত্র সেই পাখি কোনো গাছের মাথায় বহু দূরে ডেকে উঠল। মনটা এক মুহূর্তে উদাস করে দেয়। শঙ্কর ঘুমাতে গেল না, আর সবাই তাঁবুর মধ্যে শুনতে গেল, কারণ পরিশ্রম কারো কম হয়নি। তাঁবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা হলো। শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্য পারল না। এরকম দুঃসাহসের কোনো অর্থই হয় না। তবে সে নিজের খড়ের ঘরে শুয়ে জানলা দিয়ে বিস্তৃত জ্যোৎস্নালিখিত
অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল। মনে কি এক অদ্ভুত ভাব। তিরুমলের অদৃষ্ট লিপি, এই জন্যই বোধহয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল। তাকেই বা কী জন্যে এখানে এনেছে তার অদৃষ্ট, কে জানে তার খবর। আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর দেখতে। বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে? আফ্রিকা অজানা মৃত্যু সংকুল, যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা। পর মুহূর্তে কি ঘটবে এ মুহূর্তে তা কেউ বলতে পারে না। আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ হিন্দু যুবক তিরুমলকে। সে আরও বলি চায়। তিরুমল তো গেল, সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না। মানুষকে সিংহ অতি ভয়ানক জানোয়ার, যেমন সে ধূর্ত তেমনই সাহসী। সন্ধ্যা তো দূরের কথা, দিন মানেই একা বেশি দূর যাওয়া যায় না। সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ডু করা হয়। কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে, রান্না করে, এখানে বসেই খাওয়া দাওয়া করে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে 3-4 বার তাঁবুর চারদিকে ঘুরে পাহারা দেন, ফাঁকা আওয়াজ করেন। এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহ নিয়ে পালালো তিরুমলকে মারবার ঠিক 2 দিন পর সন্ধ্যায়। তার পরদিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে 300 গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরে এলো না। সেই রাত্রেই রাত 10টার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরছে। লোকজন কেউ বড় একটা বাইরে নেই। সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। কেবল এখানে ওখানে 2-একটা নির্বাবৃত প্রায় অগ্নিকুণ্ড। দূরে শেয়াল ডাকছে। শেয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় সে বাংলাদেশের পাড়াগায় আছে। চোখ বুজে সে নিজের গ্রামটা ভাবার চেষ্টা করে। তাদের ঘরের কোণে সেই বিলিতি আমড়া গাছটা। আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুজল। কি চমৎকার লাগে! কোথায় সে? সেই তাদের গায়ের বাড়িতে জানলার কাছে তক্তপোষে শুয়ে আছে। বিলিতি আমড়া গাছটার ডালপালা চোখ খুললেই চোখে পড়বে, ঠিক দেখবে। শঙ্কর ধীরে ধীরে চোখ খুলল। অন্ধকার প্রান্তর, দূরে সেই বড় বাওয়াব গাছটা অস্পষ্ট অন্ধকারের দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো সামনের একটা ছায়া মতো গোল খড়ের নিচু চালের ওপর কি যেন একটা নড়চড় করছে। পরক্ষণেই সে ভয় ও বিস্ময় কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ খড়ের চাল থাবা দিয়ে খুবিয়ে গর্ত করবার চেষ্টা করছে। ও মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে। তার কাছ থেকে চালটার দূরত্ব বড়জোর 20 হাত। শঙ্কর বুঝল সে ভয়ানক বিপদগ্রস্ত। সিংহ চালার খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত। সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনো দেখতে পায়নি। তাঁবুর বাইরে কোথাও লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না। নিজে সে সম্পূর্ণ নিরস্ত্র। এক গাছ লাঠি পর্যন্ত নেই তার হাতে। শঙ্কর এবারে নিঃশব্দে পিছু পা হাঁটতে লাগলো ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে, সিংহের দিকে চোখটা রেখেই। 1 মিনিট 2 মিনিট নিজের স্নায়ুমণ্ডলীর ওপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানতো না। একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরোলো না, বা সে হঠাৎ পিছু ফিরে দৌড়াবার চেষ্টাও করলো না। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখলো সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই ও বলল, সাহেব, সিংহ। সাহেব লাফিয়ে উঠল। খয় কোথায়? বন্দুকের র্যাকে একটা 375 ম্যান কিলার রাইফেল ছিল। সাহেব সেটা নিয়ে নিলে।
শঙ্করকে আরেকটা রাইফেল দিলে। দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলি লাইনের সেই গোল চালা, কিন্তু চালার ওপর কোথাও সিংহ। শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বলল, এইমাত্র দেখে গেলাম স্যার, এই চালার ওপর সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছিল। সাহেব বললে, পালিয়েছে, জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি, সর্গি, গাতি, মুগুর নিয়ে কুলির দল হুল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ খোঁজ চারদিকে। খড়ের চাল সত্যি ফুটো দেখা গেল। সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে। আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো। সে রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না, কিন্তু তাঁবুর বাইরে বড় একটা কেউ রইল না। শেষ রাতের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা শোরগোল শব্দে তার ঘুম ভেঙে গেল। মাসাই কুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে। দুবার বন্দুকের আওয়াজও হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞেস করে জানতে পারল সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অশ্বতরকে জখম করে গিয়েছে এইমাত্র। সবাই শেষ রাতে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময় এই কাণ্ড। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে 100 হাতের মধ্যে সিংহ নিয়ে গেল। দিন চারেক পরে আরেকটা কুলিকে নিয়ে গেল বাবাব গাছটার তলা থেকে। কুলিরা আর কেউ নিজের কাজ করতে চায় না। লম্বা লাইনে গাতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ করে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূরে যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকাও রাত্রের নিরাপদ নয়। সকলেরই মনে ভয়। প্রত্যেকেই ভাবে এবার তার পালা। মাসাইকুলিরাই অবচলিত রইল। তারা জমকেও ভয় পায় না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাতির কাজ তারাই করে। সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে 4-5 বার তাদের দেখাশোনা করতে আসে। কত নতুন ব্যবস্থা করা হলো, কিছুতেই সিংহের উপদ্রব কমল না। কত চেষ্টা করেও সিংহ শিকার করা ছাড়ল না। অনেকে বলল, সিংহ একটা নয়, অনেকগুলো, একটা মেরে ফেলা যাবে। সাহেব বললে, মানুষ খেগো সিংহ বেশি থাকে না, এটা একটা সিংহেরই কাজ। একদিন সাহেব শঙ্করকে ডেকে বললেন বন্দুকটা নিয়ে গাতিদার কুলিদের একবার দেখে আসতে। শঙ্কর বললেন, সাহেব, তোমার ম্যান কিলারটা দাও। সাহেব রাজি হলো। শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বত্তরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইলখানেক দূরে এক জায়গায় একটা ছোট জলা। শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় 3টে। কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁজ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করেছে। হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল। আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে ঘোড়াটা ভয় পাচ্ছে। একটু পরে পাশের ঝোপে কি যেন একটা নড়ে উঠল, নতুন, কিন্তু সেদিকে চেয়ে সে কিছু দেখতে পেল না। সে ঘোড়া থেকে নামলো, তবু ঘোড়া নড়তে চায় না। হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ঝোপের মধ্যে সিংহ তার জন্যে ওত পেতে বসে নেই তো? এরকম হয় সে জানে। সিংহ পথের পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারদের অনুসরণ করে। নির্জন স্থানে সুবিধে বুঝে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে। শঙ্কর ঘোড়া নিয়ে যদি তাই হয়, শঙ্কর এর আগেই এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করল না। ভাবল তাঁবুতেই ফিরে যাওয়া উচিত তার। সবে এসে তাঁবুর দিকে ঘোড়াটার মুখ ফিরিয়েছে,
এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ে উঠল। সঙ্গে সঙ্গে সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে ঘোড়ার ওপর এসে পড়ল। শঙ্কর তখন হাত চারেক এগিয়ে আছে। সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরি উপরি দুবার গুলি করল। গুলি লেগেছে কিনা বোঝা গেল না ঠিক, কিন্তু তখন ঘোড়া মাটিতে লুটিয়ে পড়েছে। ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখল ঘোড়াটা কাদের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন, রক্তে মাটি ভেসে যাচ্ছে। যন্ত্রণায় সেটা ছটপট করছে। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণা অবসান করল। তারপর সে তাঁবুতে ফিরে এলো। সাহেব বলল, সিংহ নিশ্চয় জখম হয়েছে। বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তর মতো জখম তাকেই তো হতে হবে। কিন্তু গুলি লেগেছিল তো? গুলি লাগালাগির কথা সে বলতে পারে না। বন্দুক ছুড়েছিল এই মাত্র কোথা থেকে। লোকজন নিয়ে খোঁজাখুঁজি করেও 2-3 দিনেও কোনো আহত বা মৃত সিংহের সন্ধান কোথাও পাওয়া গেল না। জুন মাসের প্রথম থেকে বর্ষা নামল। সিংহের উপদ্রবের জন্য কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্যে জায়গাটা অস্বাস্থ্যকর হওয়ায় তাঁবু ওখান থেকে উঠিয়ে নেওয়া হলো। শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না। কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল। নতুন পথ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর যখন স্টেশনটাতে এসে নামলো তখন বেলা 3টে হবে। স্টেশন ঘরটা খুব ছোট, মাটির প্ল্যাটফর্মের স্টেশন ঘরের আশপাশ কাটা তারের বেড়া দিয়ে ঘেরা। স্টেশন ঘরের পেছনে তার থাকবার কোয়ার্টার। পায়রা খোপের মতো ছোট। যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল সেখানে কিসুমুর দিকে চলে গেল। শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল। এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনা করেনি। এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী, একটা কুলি পর্যন্ত নেই। সেই কুলি, সেই পয়েন্টম্যান, সেই সব। এই রকম ব্যবস্থার কারণ হচ্ছে এসব স্টেশনে এখনো মোটেই আয়কর নয়। এর অস্বস্তি এখনো পরীক্ষা সাপেক্ষ। এদের পেছনে রেল কোম্পানি বেশি খরচ করতে রাজি নয়। একখানি ট্রেন সকালে, একখানি এই গেল, আর সারাদিনে রাত ট্রেন নেই। সুতরাং তার হাতে প্রচুর অবসর সময় আছে। চার্জ বুঝে নিতে হবে, এই যা একটু কাজ। আগে স্টেশন মাস্টারটি গুজরাতি, বেশ ইংরেজি জানে। সে নিজের হাতে চা করে নিয়ে এলো। চার্জ বোঝাবার বেশি কিছু নেই। গুজরাতি ভদ্রলোকটা তাকে পেয়ে খুব খুশি। ভাবে বোধ হলো সে কথা বলবার সঙ্গী পায়নি অনেকদিন। দুজনে প্ল্যাটফর্মের এদিক ওদিক পায়চারি করতে লাগলো। শঙ্কর এর মধ্যে বলল, কাটা তারের বেড়া দিয়ে ঘেরা কেন? গুজরাতি ভদ্রলোকটি বললেন, ও কিছু নয়, নির্জন জায়গা তাই। শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল। শঙ্করও আর পিড়াপিড়ি করল না। রাত্রে ভদ্রলোক রুটি করে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলো। খেতে বসে হঠাৎ লোকটা চেঁচিয়ে উঠল, এই চা ভুলে গিয়েছি। কি হলো? খাবার জল নেই মোটে, ট্রেন থেকে নিতে একদম ভুলে গিয়েছি। সে কি, এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না? কোথাও না। একটা কুয়ো আছে, তার জল বেচায় তেতো আর কষা। সে জলে বাসন মাজা ছাড়া আর কোনো উপায় নেই। খাবার জল ট্রেন থেকে দিয়ে যায়। এই কথা শুনে শঙ্কর ভাবল, জায়গাটা বেশ তো বটে। খাবার জল নেই, মানুষজন নেই, এখানে স্টেশন করেছে কেন? শঙ্কর বুঝতে পারল না।
পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল। শঙ্কর পড়ল একা। নিজের কাজ করে রাধে খায়, ট্রেনের সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। দুপুরে বই পড়ে কি বড় টেবিলটাতে শুয়ে ঘুমোয়। বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়চারি করে। স্টেশনের চারধার ঘিরে ধু ধু সীমাহীন প্রান্তর, দীর্ঘ ঘাসের বন, মাঝে ইউয়েকা বাবলা গাছ, দূরে পাহাড়ের সারি, সারা চক্রাবাল জুড়ে। ভারী সুন্দর দৃশ্য। গুজরাটি লোকটি ওকে বারণ করে গিয়েছিল একা যেন এইসব মাঠে সে না বেড়াতে বার হয়। শঙ্কর বলেছিল কেন, সে প্রশ্নের সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি, কিন্তু তার উত্তর অন্য দিক থেকে সে রাত্রেই মিলল। রাত বেশি না হতেই আহারেদি সেরে শঙ্কর স্টেশন ঘরে বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছে। স্টেশন ঘরে সে শোবে। সামনের কাজ বসানো দরজাটি বন্ধ আছে, কিন্তু আগল দেওয়া নেই। কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখল, দরজার ঠিক বাইরে কাঁচের নাক লাগিয়ে প্রকাণ্ড একটা সিংহ। শঙ্কর কাঠের মতো বসে রইল। দরজা একটু জোর করে ঠেললেই খুলে যাবে। সেও সম্পূর্ণ নিরস্ত্র। টেবিলের ওপর কেবল কাঠের রুলটা মাত্র আছে। সিংহটা কিন্তু কৌতুকের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। খুব বেশিক্ষণ ছিল না, হয়তো মিনিট দুই, কিন্তু শঙ্করের মনে হলো সে আর সিংহটা কতকাল ধরে পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে দরজা থেকে সরে গেল। শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে দিল। এতক্ষণে সে বুঝতে পারল স্টেশনের চারদিকে কাঁটাতারের বেড়া কেন দেওয়া রয়েছে। কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল। সে আংশিকভাবে বুঝেছিল মাত্র, বাকি উত্তরটা পেতে দু একদিন বিলম্ব হলো। সেটা হলো অন্য একদিন থেকে। পরদিন সকালে ট্রেনের গার্ডকে সে রাত্রের ঘটনা বললেন। গার্ড লোকটি ভালো, সব শুনে বলল, এসব অঞ্চলে সর্বত্রই এমন অবস্থা। এখান থেকে 12 মাইল দূরে তোমার মতো আর একটা ছোট স্টেশন আছে, সেখানেও এই দশা। এখানে তো যে কাণ্ড। সে কি একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল। শঙ্কর চিন্তিত হয়ে পড়ল। এরা কি কথাটা চাপা দিতে চায়? সিংহ ছাড়া আরও কিছু আছে নাকি? যা হোক, সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মে স্টেশন ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখত। সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢুকে অনেক রাত পর্যন্ত বসে পড়াশোনা করে ডায়েরি লেখে। রাত্রের অভিজ্ঞতা অদ্ভুত। বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকার নামে। প্ল্যাটফর্মের ইউয়েকা গাছটার ডালপালার মধ্যে দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয়। মাঠের মধ্যে প্রহরে শেয়াল ডাকে। একদিন গভীর রাতে দূরে কোথায় সিংহ গর্জন শুনতে পাওয়া যায়। গাছটার ডালপালার মধ্যে দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয়। মাঠের মধ্যে প্রহরে প্রহরে শেয়াল ডাকে। একদিন গভীর রাতে দূর কোথায় সিংহের গর্জন শুনতে পাওয়া যায়। অদ্ভুত জীবন। ঠিক এই জীবনই সে চেয়েছিল। এ তার রক্তে আছে। এই জনহীন প্রান্তর, এই রহস্যময় রাত্রি, অচেনা নক্ষত্রে ভরা আকাশ, এই বিপদের আশঙ্কা, এই তো জীবন। নিরাপদ শান্ত জীবন নিরীহ কেরানির হতে পারে, কিন্তু তার নয়। সেদিন বিকেলের ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারে রান্নাঘরে ঢুকতে যাচ্ছে। এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে 3 হাত লাফ দিয়ে পিছিয়ে এলো। প্রকাণ্ড একটা হলদে হরিশ গোখরা তাকে
দেখে ফনা উদ্যত করে খুঁটি থেকে প্রায় 1 হাত বাইরে মুখ বাড়িয়েছে। আর 2 সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে না পড়তো তাহলে না মারবার কি করা যায়। কিন্তু সাপটা পর মুহূর্তে খুঁটি বেয়ে ওপরে খড়ের চালের মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে। এই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাখতে হবে, বসতে হবে। এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জ্বেলে রাখবে। খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যা রান্নাঘরে ঢুকল এবং কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগেই খাবার দাবার সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো। কিন্তু স্টেশন ঘরে বা বিশ্বাস কি, সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে তাকে কি আর ঠেকিয়ে রাখা যাবে? পরদিন সকালের ট্রেনে গার্ডের গাড়ি থেকে একটা নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো। সপ্তাহের 2 দিন মোমবাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এইসব নির্জন জায়গায় নির্জন স্টেশনের কর্মচারীদের পাঠিয়ে দেয়। মাসিক বেতন থেকে এর দাম কেটে নেওয়া হয়। যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ভারতীয় গুজরাট অঞ্চলের বাড়ি। বস্তাটা নামিয়ে সে কেমন যেন অদ্ভুতভাবে চাইল শঙ্করের দিকে এবং পাছে শঙ্কর তাকে কিছু জিজ্ঞেস করে এই ভয় যেন তাড়াতাড়ি গাড়িতে উঠতে পড়ল। কুলির সে দৃশ্যটি শঙ্করের চোখ এড়োয়নি। কি রহস্য জড়িত আছে যেন এই জায়গাটার সঙ্গে। কেউ তা ওর কাছে প্রকাশ করতে চায় না। প্রকাশ করা যেন বারণ আছে। 2 দিন পরে ট্রেন পাস করে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে। আর একটু হলেই সাপের ঘাড়ে পা দিয়েছিল আর কি। সেই খরিশ গোখরু সাপ, পূর্বদৃষ্ট সাপটাও হতে পারে, কিন্তু একটা যে নয় তারও কোনো প্রমাণ নেই। শঙ্কর সেদিন স্টেশন ঘরে নিজের কোয়ার্টার ও চারধারের জমি ভালো করে পরীক্ষা করে দেখল। সারা জায়গা মাটিতে বড় বড় গর্ত। কোয়ার্টারের উঠোনে, রান্নাঘরে, দেওয়ালে, কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইঁদুরের মাটি। তবুও সে কিছু বুঝতে পারল না। একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে। রাত তখন অনেক, ঘর অন্ধকার। হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল। 5টা ইন্দ্রিয় বাইরের আর একটা কোনো ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিল যে সে ভয়ানক বিপদে পড়বে। ঘোর অন্ধকার। শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল। টর্চটা হাতড়ে পাওয়া যায় না কেন? অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে। হঠাৎ টর্চটা হাতে ঠেকল শঙ্করের এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বালালো। সঙ্গে সঙ্গে সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপরেই বসে রইল। দেওয়াল ও তার বিছানার মাঝামাঝি জায়গা মাথা উঁচু করে তুলে টর্চের আলো পড়ার দরুন সাময়িকভাবে আলো আধারি লেগে হয়ে আছে আফ্রিকার ক্রূর ও হিংস্রতম সাপ ব্ল্যাক মাম্বা। ঘরের মেঝে থেকে সাপটা প্রায় 2.5 হাত উঁচু হয়ে উঠেছে। সেটা এমন কিছু আশ্চর্য নয়। যখন ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তাড়া করে, তার ঘাড়ে ছোবল মারে, ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়ার এরকমই পুনর্জন্ম তাও শঙ্কর শুনেছে। শঙ্করের একটা গুণ বাল্যকাল থেকেই আছে, বিপদে তার সহজে বুদ্ধিভ্রংশ হয় না। আর তার স্নায়ুমণ্ডলীর ওপর সে ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে। শঙ্কর বুঝল, হাত যদি তার একটুও কেঁপে যায় তবে যে মুহূর্তে সাপটার চোখ থেকে আলো সরে যাবে সেই মুহূর্তেই ওর আলো আধারি কেটে যাবে এবং তখনই সে করবে আক্রমণ। সে বুঝল তার আয়ু নির্ভর করছে এখন দৃঢ় ও অকম্পিত হাতের টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকার ওপর। যতক্ষণ সে এরকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ।
কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায়। শঙ্কর টর্চটা ধরেই রইল। সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতো। কি ভীষণ শক্তি ও রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া উদ্যত তার কালো মিশমিশে সরু দেহটাতে। শঙ্কর ভুলে গেল চারপাশে সব আসবাবপত্র, আফ্রিকা দেশটাকে, তার রেলের চাকরি, মোম্বাসা থেকে কিসুমু লাইনটা, তার দেশ, তার বাবা মা, সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জলজলে আলোর দানা পরিণত হয়েছে তার বাইরে শূন্য। অন্ধকার, মৃত্যুর মতো শূন্য, প্রলয়ের পরে বিশ্বের মতো অন্ধকার। সত্য কেবল ওই মহাহিংস্র উদ্যত ফনামাম্বা, যেটা প্রত্যেক ছোবলে 1500 মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্য ওত পেতে রয়েছে। শঙ্করের হাত ঝিমঝিম করছে, আঙুল অবশ হয়ে আসছে। কিনুই থেকে বগল পর্যন্ত হাতের যেন সার নেই। কতক্ষণই বা সে আর টর্চ ধরে থাকবে? আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয়, জোনাকি পোকা কিংবা নক্ষত্র কিংবা টর্চের ব্যাটারি তেজ কমে আসছে না? সাদা আলো যেন হলদে ও নিস্তেজ হয়ে আসছে, কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটোই তেমনই জ্বলছে। রাত না দিন, ভোর হবে না সন্ধে হবে। শঙ্কর নিজেকে সামনে নিল। ওই চোখ দুটোর জ্বালাময়ী দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলেছে। সে সজাগ থাকবে, এ তেপান্তরের মাঠে চেঁচালেও কেউ কোথাও নেই। সে জানে তার নিজের স্নায়ুমণ্ডলীর দৃঢ়তার ওপর নির্ভর করছে তার জীবন, কিন্তু সে পারছে না। যে হাত যেন টনটন করে অবশ হয়ে আসছে। আর কতক্ষণ সে টর্চ ধরে থাকবে? সাপে না হয় ছোবল দিক, কিন্তু হাতখানা একটু নামিয়ে সে আরাম বোধ তো করতে পারবে এখন। তারপরেই ঘড়িতে টং টং করে 3টে বাজলো। ঠিক রাত 3টে পর্যন্ত বোধহয় শঙ্করের আয়ু ছিল, কারণ 3টে বাজবার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠে নড়ে গেল। সামনের আলোর দানা দুটো গেল নিভে। কিন্তু সাপ কই? তাড়া করে এলো না কেন? পরক্ষণেই শঙ্কর বুঝতে পারল সাপটাও সাময়িক মোহগ্রস্ত হয়েছে তার মতো। এই অবসর বিদ্যুতের চেয়েও বেগে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজায় আগল খুলে ফেলে। ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। সকালে ট্রেন এলো। শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছিল। ট্রেনের গার্ডকে বললে সব ব্যাপার। গার্ড বলল, চলো দেখি স্টেশন ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্নও পাওয়া গেল না। গার্ড লোকটা ভালো বলে বলল, বলি তবে শোনো, খুব বেঁচে গিয়েছো কাল রাত্রে। এতদিন কথাটা তোমায় বলিনি, পাছে তুমি ভয় পাও। তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন, তিনি সাপের উপদ্রবেই এখান থেকে পালান। তার আগে 2জন স্টেশন মাস্টার এই স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়েই মারা যান। আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে থাকে তার ত্রিসীমানায় লোক আসে না। বন্ধুভাবে কথাটা বললাম, ওপরওয়ালাদের বলো না যেন যে আমার কাছ থেকে এই কথাটা তুমি শুনতে পেয়েছো। ট্রান্সফারের দরখাস্ত করো। শঙ্কর বললেন, দরখাস্তের উত্তর আসতে তো দেরি হবে। তুমি একটা উপকার করো, আমি এখানে একেবারে নিরস্ত্র। আমাকে একটা বন্দুক কি রিভলভার যাবার পথে দিয়ে যেও, আর কিছু কার্বলিক অ্যাসিড, ফেরবার পথে কার্বলিক অ্যাসিডটা আমাকে দিয়ে যেও। এবারে ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে নিলে এবং দুজনে মিলে সারাদিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালো। পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে স্টেশন ঘরের পশ্চিমের দেওয়ালের কোনো একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল। গর্তগুলো ইঁদুরের। বাইরের সাপ দিন মানে ইঁদুর খাবার লোভে গর্তে ঢুকেছিল। হয়তো গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিল। ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে 1 বোতল কার্বলিক অ্যাসিড পাওয়া গেল। ঘরের সর্বত্র ও আশেপাশে
সে অ্যাসিড ছড়িয়ে দিল। কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল। 2-3 দিনের মধ্যেই রেল কোম্পানি থেকে ওকে একটা বন্দুক দিল। স্টেশনে জলের বড় কষ্ট। ট্রেন থেকে যা জল দেয় তাতে রান্না খাওয়া কোনো রকমের চলে, স্নান আর হয় না। এখানকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনল স্টেশন থেকে মাইল 3 দূরে একটা জলাশয় আছে, সেখানে ভালো জল পাওয়া যাবে, মাছও আছে। স্নান ও মাছ ধরার আকর্ষণে একদিন সে সকালের ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল। সঙ্গে একজন সোমালি কুলি সে পথ দেখিয়ে নিয়ে গেল। মাছ ধরার সরঞ্জাম মোম্বাসা থেকে আনিয়ে নিয়েছিল। জলাশয়টা মাঝারি গাছের, চারধারে উঁচু ঘাসের বন, ইউয়েকা গাছ, কাছেই একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান সেরে উঠে ঘন্টা 2 ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলো পেল। মাছ অদৃষ্টে জোটেনি অনেক দিন, কিন্তু আর বেশি দেরি করা চলবে না, কারণ আবার বিকেল 4টের মধ্যে স্টেশনে পৌঁছানো চাই বিকেলের ট্রেন পাস করবার জন্যে। মাঝে মাঝে প্রায় সে মাছ ধরতে যায়। কোনোদিন সঙ্গে লোক থাকে, প্রায়ই একা যায়। স্নানের কষ্টও ঘুচেছে। গ্রীষ্মকাল ক্রমেই প্রখর হয়ে উঠেছিল। আফ্রিকার দরুন গ্রীষ্মবেলা 9টার পর থেকেই আর রোদে যাওয়া যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিক বেদিক দাউ দাউ করে চলছে। তবুও সে ট্রামের লোকের মুখে শুনলে মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে এ নাকি কিছুই না। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবন গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশন যখন আর মাইলটাক আছে, তখন শঙ্করের কানে গেল সেই রৌদ্রদগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্পষ্ট আর্তস্বরে কি বলছে। কোন দিক থেকে স্বরটা আসছে লক্ষ্য করে কিছু দূর যেতেই দেখলো একটা ইউকা গাছের নিচে স্বল্পমাত্র ছায়াটুকুতে কে একজন বসে আছেন। শঙ্কর দ্রুত পথে তার কাছে এগিয়ে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনে তালি দেওয়া ছিন্ন ও মলিন কোট প্যান্ট, একমুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুশ্রী, দেহ বেশ বলিষ্ঠ ছিল বোঝা যায়, কিন্তু সম্ভবত রোগে ও কষ্টে ও অনাহারে বর্তমানে তিনি শীর্ণ। লোকটা গাছের গুড়ি দিয়ে হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে। মাথায় মলিন সোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়ে আছে মাথা থেকে। পাশে একটা খাকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতেই তাকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? তুমি কোথায় থাকো? কোথা থেকে এসেছো? একটু জল। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস চাঁদের পাহাড় পর্ব 1। আপনারা এতক্ষণ যেটা শুনেছেন আশা করব ভালো লেগেছে। এবং সেই লোকটির সাথে যার শঙ্করের দেখা হলো, সেই লোকটি কে এবং কেন তার লোকটির সাথে দেখা হওয়ার পর জীবনটা পরিবর্তন হয়ে গেল, সেটা দেখতে হলে অবশ্যই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। নেক্সট পার্ট আসবে পরের সানডে রাত্রি 10:30। আর আজকের ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করুন এবং লাইক করে যান। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান, কারণ এরকম আরও রহস্য গল্প ও রোমাঞ্চকর গল্প নিয়ে আসবো আমরা আপনাদের সামনে। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বিদায় জানাই।